নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটি ভৌতিক গল্প নিয়ে আমি হাজির হয়েছি। গল্পটির নাম অভিশপ্ত ঘর। লিখেছেন অয়ন দাস। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শ্রীরূপ চ্যাটার্জি এবং ঋষভ নন্দী। সাথে আমি আছি মৌমিতা চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক অভিশপ্ত ঘর। দিনটা ছিল 2রা নভেম্বর। সেদিন খ্রিস্টানদের তর্পণ। ওরা বলে অল সোলস ডে। তখন সন্ধে হয়ে আসছে, একটা শিরশিরে হাওয়া বইছে। আমরা কবরখানার সামনে দিয়ে এসে দাঁড়ালাম। সেই বিস্তীর্ণ কবরখানায় শুয়ে রয়েছে অজস্র মানুষ। প্রত্যেকটি কবরকে সাজানো হয়েছে ফুল দিয়ে। অসংখ্য মোমবাতির আলো তৈরি করেছে অপরূপ এক আলো আঁধারি, আর সেই সঙ্গে এক অপার রহস্যময়তা। পরিবারের মানুষেরা তাদের হারিয়ে যাওয়া মানুষটিকে স্মরণ করছেন চোখের জলে। আমি জীবনে কোনোদিন শ্মশানে যাইনি। এই কবরখানায় এসেও শরীরের মধ্যে কেমন করতে লাগলো। অত রকম ধূপের ধোঁয়ার গন্ধ ঠিক যেন নিতে পারছিলাম না। তাছাড়া বহু মানুষ কাঁদছেন। কেমন কেমন যেন একটা অস্বস্তি হলো। মিস্টার গোমসকে বললাম, তাড়াতাড়ি চলুন, শরীরটা ভালো লাগছে না। মিস্টার গোমস এসেছেন তার এক আত্মীয়ের কবরে ফুল দিতে। ওনার সঙ্গে শখ করে এসেছি আমি আর অভিজিৎ। জায়গাটার নাম সিপাড়া। সামনে মেরি ইম্যাকুলেট নার্সিং হোম, একটু দূরেই চার্চ ও ডন বস্কো স্কুল। কৃষ্ণনগরের এই দিকটা একটু অন্যরকম। বিয়ের পরপরই অভিজিৎ কলকাতা থেকে ট্রান্সফার নিয়ে চলে এসেছে কৃষ্ণনগর। একটা বাড়িতে এখন ভাড়া আছে ঠিকই, কিন্তু অসহনীয় জলের কষ্ট ও এত ছোট ঘর যে অন্য আর একটা বাড়ি খুঁজছি হন্যে হয়ে। মিস্টার গোমস একজন এজেন্ট। ওনার সঙ্গে আসা এই কারণেই। মিস্টার গোমস এর মধ্যে 3-4টে বাড়ি দেখালেও আমাদের পছন্দ হয়নি। শেষ বাড়িটাও যখন পছন্দ হলো না, তখন মিস্টার গোমস মাথা চুলকে বললেন, মানে আপনাদের ভূতের ভয় নেই তো? কবরখানার সামনে একটা বাড়ি আছে, বেশ বড়, খোলামেলা, কিন্তু কবরখানার সামনে বলে অনেকে নিতে চায় না। অভিজিৎ হাসতে হাসতে বলল, আরে দূর মশাই, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের ওসব ভয় টয় নেই। আপনি বাড়ি তো দেখান। সিমেন্ট্রি থেকে বেরিয়ে মেরি ইম্যাকুলেট নার্সিংহোমের পাশ দিয়ে একটা গলির মধ্যে ঢুকে একটু ভেতরের দিকে এক সুবিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ভিতরের অনেক ঘরে আলো জ্বলছে। এই বাড়িতে সবাই কিন্তু ভাড়াটে, বাড়িওয়ালা অন্য জায়গায় থাকে, বলল গোমস। নির্দিষ্ট ঘরটার একটু ভেতরে ঢুকেই মনটা এক অপরিসীম আনন্দে ভরে উঠল। দক্ষিণ খোলা, বেশ প্রশস্ত 2টি ঘর, সামনে এক ফালি বারান্দা। সেখানে রান্না করার সুন্দর ব্যবস্থা রয়েছে, লাগোয়া বাথরুম। ঠিক এই রকমটাই আমরা চাইছিলাম। ভাড়াটাও অবিশ্বাস্য রকমের কম। আমি মিস্টার গোমসকে বললাম, আপনি এই বাড়িটা এতদিন না দেখিয়ে কি সব বাজে বাজে বাড়ি দেখাচ্ছিলেন বলুন তো? এক মুহূর্ত সময় নষ্ট না করে সেদিনই অ্যাডভান্স করে পরের দিন শিফট করে গেলাম। নতুন বাড়িতে প্রথম 2 দিন বেশ ভালোই কাটলো। অভিজিৎ
সকালে কাজে বেরিয়ে যায়, রাতে ফেরে। আমি সারাদিন রান্না করি, ঘর গোছাই, শপিং করি, অবসর সময় গান শুনি। মন আনন্দে ভরে ওঠে। এইবার সংসারটা নিজের মতো করে সাজাতে পারবো। শুধু মাঝে মাঝে কেমন একটু বিরক্ত লাগে যখন দেখি প্রতিবেশীরা আমাদের সম্বন্ধে বড় বেশি কৌতূহলী। আমরা কোথা থেকে এসেছি, কেন এই বাড়িতে এলাম, কেন অন্য বাড়িতে গেলাম না, এই রকম নানান প্রশ্ন। সামনের মুদির দোকানের লোকটি তো একদিন বলেই ফেলল, শেষ পর্যন্ত আপনারাই এলেন তাহলে? শুনলাম এর আগেও নাকি অনেক দম্পতি এসেছে, কিন্তু কেউই নাকি 2 মাসের বেশি থাকেনি। অভিজিৎ বলল, আরে দূর, গ্রামের মানুষ, নিম্নবিত্ত যত সব। বোধহয় আমাদের ওই বাড়িটার প্রতি লোভ ছিল, তাই বোধহয় এত কৌতূহল। আর দেখো, সবকটা ঘরগুলোর মধ্যে আমাদেরটা কত সুন্দর না? সেদিন সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। শীতকালের অবিশ্রান্ত অকাল বৃষ্টি। অভিজিৎ আজ কাজে বেরোতে পারেনি। তখন দুপুর, মুহুর মুহুর বাজ পড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। হঠাৎই বলা নেই কওয়া নেই আমাদের খাটের বাঁ দিকের পায়াটা ভেঙে পড়ে গেল। খাটটা একদিকে হেলে পড়ল। খেয়াল করে দেখলাম খাটটা ঢোকানোর সময়ই পায়াটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ঠিক কয়েকদিন পরেই আমি জ্বরে পড়লাম। সেদিন জ্বরটা একটু কম, রাতেও আর জ্বর এলো না। সকালে ঘুম ভেঙে দেখি অভিজিৎ আমার আগেই ঘুম থেকে উঠে মলিন মুখে গালে হাত দিয়ে বসে আছে। একটু অবাক হলাম। ও সাধারণত আমার পরেই ওঠে। সকালে চা দিতে গিয়ে দেখি ওর গলায় একটা আঁচড়ের দাগ। আমি বললাম, এটা কি? কে তোমাকে আঁচড় দিল? ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কে আর করবে? হয়তো হয়তো আমার নখেই। কিন্তু এর পরেই অভিজিৎ কেমন যেন বদলে গেল। ওকে সেই কলেজ জীবন থেকে দেখছি। অত্যন্ত হুল্লোড়বাজ, সাহসী ছেলে। সেই অভিজিৎ কেমন যেন গুম মেরে থাকে। কাজে বেরোনোর সময় বারবার করে বলে যায় দরজা বন্ধ করে রাখতে, কাজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসে। আমি বুঝতে পারছি না কেন ও আমার জন্য সারাক্ষণ এত টেনশানে থাকে। সব সময় কেমন যেন একটা ভয় ভয় ভাব। সে মাসে প্রথম অভিজিৎ টার্গেট মিস করলো। ও সেলসের চাকুরে, টার্গেট কখনো মিস করেনি। কিন্তু সে মাসে প্রাণাতিপাত চেষ্টা করেও লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারল না। চরম হতাশা ও লজ্জা নিয়ে বাড়ি ফিরে এলো। সামান্য একটু কারণে সেই রাতে আমাদের দুজনের তুমুল ঝগড়া হলো। পরের দিন ভারী মন নিয়ে ম্লান মুখে সিঁড়িতে বসে আছি। এমন সময় আমাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটে বউটি খুব সন্তর্পণে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, কিছু কি হয়েছে? কিছু কিছু প্রশ্ন একেবারে অন্তঃস্থলে গিয়ে ছুরি মারে। আমি নই, আমার মধ্যে থেকে অন্য কেউ বলে উঠল, ধুর, এই বাড়িটায় আসার পর থেকে একটা না একটা বিপত্তি। আমার এই প্রশ্নের উত্তরে বউটির মুখের ভাষা পাল্টে গেল। সে যেন
ঠিক এই উত্তরটিই শুনতে চাইছিল। তার অনুমান যে ঠিক ঠিক মিলে গেছে, বউটি ঠোঁটের কোণের এক অদ্ভুত অশ্লীল হিংস্র হাসি খেলা করে গেল। এবার ভীষণ ভয় ভয় করতে লাগলো আমার। আমি বুঝতে পারলাম একটা কিছু রহস্য আছে, কিন্তু কিন্তু কি সেই রহস্য? এরা এরা সবাই আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। সেই রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। অভিজিতের সঙ্গে ঝগড়ার রেশ তখনও পুরোপুরি কাটেনি। একটু একটু করে মেঘ সরছে। ভোর রাতে আচমকা আমার ঘুম ভেঙে গেল। দেখি অভিজিৎ দুটো হাত গলার দুপাশে প্রাণপণে কিছু একটা যেন সরানোর চেষ্টা করছে। মুখ দিয়ে বেরোচ্ছে এক প্রাণান্তকর কষ্টের আওয়াজ। আমি জোর দিয়ে ওকে ঠেলা দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলাম। বোঝাই যাচ্ছে ও কোনো দুঃস্বপ্ন দেখছিল। সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে। ও হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, আমাকে আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। তুমি তুমি ভয় পাবে বলে তোমাকে বলিনি। ঘুমিয়ে পড়ার পর ও প্রতিদিন আসে, আমাকে ডাকে, আমার উপর চেপে বসে, আমায় 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 ভয় দেখায়, আমার গলা টিপে ধরে। দেখো দেখো, আমার গলায় রক্তের দাগ। আমাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। সকালে অভিজিতের গলায় আবার নতুন করে একটা আঁচড়ের দাগ দেখতে পেলাম। মনকে বললাম, হয়তো গতকাল রাতে ওর নখের আঘাতেই দাগটা হয়েছে। কিন্তু কিন্তু কেমন যেন একটা দোলাচলে পড়ে গেলাম। 7-5 ভাবতে ভাবতে বারান্দায় বসেছিলাম। পাশের ফ্ল্যাটের ব্যাচেলার ছেলেটি আমার পাশ থেকে যাওয়ার সময় হঠাৎই আমাকে জিজ্ঞাসা করলো, কি বৌদি, কাল রাতে কিছু ঢুকেছিল নাকি ঘরে? দাদার গলা পাচ্ছিলাম, মনে হলো খুব ভয় পেয়েছেন। আমি বললাম, হ্যাঁ, ও একটা বাজে স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। ছেলেটি বলল, একটা কথা বলছি বৌদি, যদি পারেন অন্য কোনো বাড়িতে চলে যান। এই ফ্ল্যাটটা অভিশপ্ত। আমি যখন প্রথম এই বাড়িতে আসি তখন কিছুদিন আমিও এই ফ্ল্যাটে ছিলাম। বিশ্বাস করুন, আমিও ঠিক একই স্বপ্ন দেখতাম যেন একটি যুবতী আমার গলা টিপে ধরেছে। বিশ্বাস করুন, প্রতিদিন একই স্বপ্ন দেখতাম। আমি যেন মেয়েটির ছায়াও দেখতে পেতাম, সে যেন সবসময় ফলো করতো আমাকে। তারপর তাড়াতাড়ি আমি অন্য ফ্ল্যাটে চলে আসি। তারপর কত লোক এলো গেল, কিন্তু কেউই মাসখানেকের বেশি টিকতেই পারল না। কিন্তু এই ফ্ল্যাটটা কি অভিশপ্ত কেন বলছেন? কি হয়েছিল? ছেলেটি বলা শুরু করলো, বহু বছর আগে এই ফ্ল্যাটটিতে বাস করত এক দম্পতি। বাইরে থেকে দেখে তাদের বেশ সুখী মনে হতো। হঠাৎ একদিন সকালে যুবতী বউটির মৃতদেহ পাওয়া যায় ওনাদেরই বাথরুমে। সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
স্বামীটিকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় মেয়েটিকে গলা টিপে খুন করে দড়ি দিয়ে বাথরুমে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। খুনি শেষ অবধি ধরা পড়ে। মেয়েটির গলায় ছিল আঁচড়ানোর দাগ। এরপর আর ওই বাড়িতে থাকার সাহস পাইনি। বাথরুমে ঢুকলেই কেমন যেন গা ছমছম করত। সপ্তাহ খানেকের মধ্যেই কৃষ্ণনগর সদরে একেবারে রাস্তার উপরে একটি বাড়ি পেয়ে উঠে আসি। সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসে। কিন্তু আমার বিজ্ঞান মনস্ক মন কিছুতেই সেই অতৃপ্ত আত্মার অস্তিত্বকে মানতে চায় না। মনে হয় সবটাই বোধহয় ভুল। আবার মাঝে মাঝে মনে হয় সব কিছুই কি আমরা বিজ্ঞানের যুক্তিজালে বাঁধতে পেরেছি? পৃথিবীর সমস্ত রহস্যই কি সহজ যুক্তিগ্রাহ্য সমাধান হয়েছে? সেই অভিশপ্ত বাড়িটি আজও আমার কাছে এক না মেলা অঙ্কের মতো রয়ে গেছে। শেষ হলো আজকের গল্প। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।